দেখো গ্রুপ 13 এলিমেন্টস গ্রুপ 13 এলিমেন্ট এখানে আমরা কি কি পড়ছি দেখো গ্রুপ 13 এ কে কে আছে সেগুলো পড়াবো ইন্ট্রোডাকশন অফ ইলেকট্রনিক কনফিগারেশন অফ গ্রুপ 13 এলিমেন্টস সেখানে আমরা দেখব যে গ্রুপ 13 এ কি কি আছে দেখো বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম এন্ড থেলিয়াম ওকে এই পাঁচটা এলিমেন্ট এখানে আছে অর্থাৎ গ্রুপ 13 এ পাঁচটা এলিমেন্ট আছে বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম এন্ড ইন্ডিয়াম এন্ড থেলিয়াম ওকে এই পাঁচটা এলিমেন্ট এই গ্রুপে আছে এলিমেন্ট these elements are placed in the 13 group in the long form of periodic table অর্থাৎ আমাদের যে লং ফর্ম আছে periodic table তার সেখানে গ্রুপ 13 এ এই এলিমেন্ট গুলো আছে এন্ড আমরা যদি ডটটা দেখি তাহলে আমরা এইভাবে দেখতে পাবো হ্যাঁ এরকম অর্থাৎ এই এখানে আমরা কি দেখতে পাচ্ছি বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থেলিয়াম হ্যাঁ এটা গ্রুপ 1 2 3 4 5 6 7 12 13 14 15 16 17 18 ওকে এইভাবে periodic table এ এই গ্রুপ এলিমেন্টটা আছে অর্থাৎ বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থেলিয়াম তো এদের ইলেকট্রনিক কনফিগারেশন মানে হ্যাঁ ইলেকট্রনের বিন্যাস কি রকম হবে অ্যাটমিক নাম্বার হলো 5 বোরনে অ্যাটমিক নাম্বার 5 তার ফার্স্ট শেল এন্ড ফার্স্ট শেলের যে অরবিটাল 1s তাতে দুটো ইলেকট্রন থাকবে তারপরে সেকেন্ড শেলে ইলেকট্রন যাবে সেকেন্ড শেলে 2s এর দুটো ইলেকট্রন থাকবে এন্ড 2p তে একটা ইলেকট্রন থাকবে ওকে অর্থাৎ এটা ইলেকট্রনিক কনফিগারেশন অর্থাৎ আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম যে এই যে p তে একটা আছে আর s এ দুটো আছে অর্থাৎ এই যে 2 যেটা 2টাই হলো আউটার মোস্ট শেল এখানে তিনটে ইলেকট্রন আছে অর্থাৎ তার ভ্যালেন্স ইলেকট্রন হলো 3 অর্থাৎ তার ভ্যালেন্সি আমরা 3 পর্যন্ত হতে পারে তো অ্যালুমিনিয়ামেরও তাই হবে ভ্যালেন্সি 3 হবে তার কারণ এখানে ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে এখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন আছে 13 অ্যাটমিক নাম্বার 13 ইলেকট্রন 13 আছে অর্থাৎ 1s2 2s2 2p6 দেন 3s2 3p1 এটা হবে তার ইলেকট্রনিক কনফিগারেশন অর্থাৎ আউটার মোস্ট শেল যেটা আউটার মোস্ট শেল এটা হলো এই রকম এটা হলো আউটার মোস্ট শেল এখানে আমরা কি দেখতে পাচ্ছি 3 ইলেকট্রন আছে টোটাল অর্থাৎ 3s এর দুটো আছে আর 3p তে একটা আছে ওকে অর্থাৎ এই যে তিনটে ইলেকট্রন এটাই আছে আমাদের আউটার মোস্ট শেল ইলেকট্রন এখানেও তাই এই তিনটে আছে অর্থাৎ এইভাবে এই গ্রুপে যতগুলো এলিমেন্ট আছে তাদের আউটার মোস্ট শেলে এই তিনটে করে ইলেকট্রনই আছে ওকে এন্ড সেজন্য এদেরকে আমরা বলছি ভ্যালেন্সিয়াল ইলেকট্রন ওকে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন এন্ড এই তিনটে হলো ভ্যালেন্সিয়াল ইলেকট্রন হ্যাঁ শুধু বলো হ্যাঁ তো ক্লাস তো করাচ্ছি তুমি কোথায় তাহলে আমি করছি না কোথায় তোমাকে তো দেখতেই পাচ্ছি না কোথায় তোমাকে তো বিয়ে করলাম তোমাকে তো গ্রুপে তো আমি একটা লিংক পাঠালাম কোথায় অন হও তারপর দেখো তাহলে আমরা কি করলাম যে এখান থেকে আমরা দেখলাম তাহলে প্রত্যেকেরই আউটার মোস্ট শেলে তিনটে করে ইলেকট্রন আছে এখানে আমরা তারপরেরটা যদি দেখি গ্যালিয়াম 31 থার ইলেকট্রন আছে এখানে তাহলে আমরা কি দেখতে পাবো যে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 and 4p1 অর্থাৎ এইখানেও আমরা আউটার মোস্ট শেল ধরবো হলো 4 তাহলে 4s2 and 4p1 এটা হলো আমার ভ্যালেন্সিয়াল ইলেকট্রন ওকে এটাকে আমরা ধরবো এখানে ওকে এই হলো আমার বক্তব্য ক্লিয়ার দেখি কি বলছে তাহলে কি হলো জিনিসটা এবার দেখো তাহলে গ্যালিয়ামের ক্ষেত্রে আমরা
দেখতে পেলাম এরকম। এরপর দেখো আমরা ইন্ডিয়াম আমরা কি দেখতে পাচ্ছি 49 তার অ্যাটমিক নাম্বার, তার মানে 49 খানা তার মধ্যে ইলেকট্রন আছে। তাহলে এটা তার ইলেকট্রনিক কনফিগারেশন, অর্থাৎ 5s2 5p1 এটা হবে তার ভ্যালেন্স ইলেকট্রন, মানে ভ্যালেন্সি হবে, অর্থাৎ 5s2 5p1 এটাই হবে তার ভ্যালেন্সি। হিলিয়ামের ক্ষেত্রে একই রকম 6s2 6p1 এটাই তার ভ্যালেন্সি, অর্থাৎ ভ্যালেন্স ইলেকট্রন। অর্থাৎ এখানেও তার ভ্যালেন্সি আমরা দেখতে পাবো, এখানে সবার ক্ষেত্রে 3 দেখতে পাবো, থিলিয়ামের ক্ষেত্রে 2 কমে যাবে আর কি। হ্যাঁ, সবার ক্ষেত্রে 3 দেখতে পাবো, কিন্তু থিলিয়ামের ক্ষেত্রে তোমার 2 না 2 কমে যাবে, অর্থাৎ 4s2 যেটা সেটা ইনার্ট, 4s2 সেটা হলো ইনার্ট। ঠিক আছে, আরে পাসওয়ার্ড লাগবে দাও। ঠিক আছে, এই হলো ব্যাপার। এবার দেখো the general outermost electron configuration, তাহলে আমরা কি বলতে পারি ns2 np1 np1। ঠিক আছে, ns2 np1 এটা হলো তার ইলেকট্রনিক কনফিগারেশন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি n এর ভ্যালু হলো 1 2 3 এরকম। ঠিক আছে, তাহলে 6s2 6p1 3s2 3p1, অর্থাৎ তাদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা এইরকম। অর্থাৎ তাহলে আমরা আউটারমোস্ট শেলে 3 করে ইলেকট্রন আছে, হ্যাঁ, সেটা আমরা দেখতে পাবো। ওকে, তাহলে আমরা এইরকম দেখো বোরনের ক্ষেত্রে আমরা দেখলাম এখানে হিলিয়াম নিলাম। হিলিয়াম যেটা হলো কি হিলিয়ামের দুটো ইলেকট্রন, তাহলে হিলিয়ামের 1s2 সেটাকে আমরা কমন নিলাম, তারপরে 2s2 2p1, তারপরে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে নিয়নকে নিলাম 3s2 3p1। হ্যাঁ, গ্যালিয়ামের ক্ষেত্রে আর্গনকে নেব, তারপরে আমরা নেব 4s2 4p1, কিন্তু 3d10টা থেকে যাবে। 3d10টা থেকে যাবে। এন্ড গ্যালিয়ামের পরে ইন্ডিয়ামকে যখন নেব তখন 4d টা থেকে যাবে, এন্ড 5s2 5p1 এরকম আমরা বলবো। ওকে, আর ক্রিপ্টনটা হলো কমন। তাহলে এই জিনিসটা হলো। এবার দেখো প্লান্টিমেট শেল, প্লান্টিমেট শেল মানেটা কি, মানে আউটারমোস্ট শেল, মানে একদম বাইরের কক্ষ, যেটা বাইরের কক্ষে যতগুলো ইলেকট্রন থাকবে সেটাকে আমরা বলি প্লান্টিমেট শেল। অর্থাৎ ইন দ্য প্লান্টিমেট শেল বোরন কন্টেন্স অ্যাকচুয়ালি 3 ইলেকট্রন, এখানে 2 হয়ে গেছে। হ্যাঁ, অ্যালুমিনিয়াম কন্টেন্স, দেখো আমরা বলছি যে এই যে এরা কি করতে পারে অ্যাকচুয়ালি ইন দ্য প্লান্টিমেট শেল, যেটা boron contains 12 electron, aluminum contains 8 electron, outermost shell contains 18 electron। এগুলো কি অ্যাকচুয়ালি এই যে helium contains 2 electron, এটা মানে জাস্ট একদম outermost shell এর ভিতরের শেলটায় কটা করে ইলেকট্রন থাকছে সেটা দেখাচ্ছে। এই যে নিয়নের ক্ষেত্রে এর আগের শেলটায় কত আছে 8টা ইলেকট্রন আছে। ঠিক আছে, মানে এইটা হলো একদম outermost shell, তার আগের শেলটায় 8টা ইলেকট্রন আছে। আর এইখানে তাই আর্গনের 18টা ইলেকট্রন, আর্গন মানে 18 18। ঠিক আছে, সেই কারণে এখানে বলছি এলিমেন্টস কন্টেন 18 ইলেকট্রন। হ্যাঁ, একদম আউটারমোস্ট শেল বাদ দিলে তার বাইরের ভিতরে কয়টা ইলেকট্রন আছে সেটা বলা হচ্ছে এখানে। এবার আমরা বলছি তাহলে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ গ্রুপ 3a গ্রুপ এলিমেন্টস ইজ কোনটা হবে বলো? অর্থাৎ এখনই দেখলাম যেটা, সেটা কি কি দেখলাম? তো ns2 np1 হবে। হ্যাঁ, ns2 np1, এটা অপশন সি ইজ দ্য কারেক্ট। ওকে, দেখো অ্যাবান্ডান্স অফ গ্রুপ 13 এলিমেন্টস। অ্যাবান্ডান্স মানে হলো কোথায় কোথায় পাওয়া যেতে পারে, কি হিসাবে থাকে অ্যাবান্ডান্স মানে কোথায়, মানে কি ঠিক আছে, কোথায় পাবো আমরা? ও আচ্ছা, এই অ্যালুমিনিয়াম বোরন এগুলো কোথায় পাবো? এগুলো দেখো বোরন দেখতে এরকম। এটা কোথায় পাবো? element mainly it occurs in combined state, it has 2 isotopes,
হ্যাঁ, এটার মানেটা কি? ও মানেটা হলো যে এরা কম্বাইন্ড স্টেটে থাকবে, একদম ফ্রি স্টেটে থাকে না। মানে বোরন অক্সাইড, না বোরন কার্বনেট, এই সব মানে বিভিন্ন ধরনের সল্ট হিসাবে থাকবে, ঠিক আছে। এন্ড এটার আবার দুটো আইসোটোপ আছে, হ্যাঁ, তাদের আবার রেশিও আছে, একটা 81% আর একটা অনলি 10%। বাকিগুলো অন্য কিছু মিশে থাকে, কিন্তু এটা ইম্পর্টেন্স আছে, এটা একটা মেটালয়েডস এর মতো। অর্থাৎ দেখো বোরাক্স, ফার্স্ট এটার নাম হলো বোরাক্স, Na2B4O7 10H2O, ওকে, Na2B4O7 10H2O, এটার নাম হলো বোরাক্স। হ্যাঁ, বুঝা গেল? বোরাক্স, কার্নাইট, লেজোরাইট, ঠিক আছে। যখন ওয়াটারটা একটু কম হয়ে গেছে, তখন 10 এর জায়গায় 4 হয়ে গেছে, তখন আমরা এটাকে বলছি কার্নাইট বা লেজোরাইট। এতো এই ফর্মে এই বোরন থাকছে। অর্থোরম্বিক অ্যাসিড মানে বোরিক অ্যাসিড, অ্যাসিডের যেটা ফর্মুলা, এই যে H3BO3, H3BO3 এটা বোরিক অ্যাসিড। হ্যাঁ, অর্থো বোরিক অ্যাসিড, কোলেমাটাইট, এরকম সব এখানে বোরন আছে। তো এতগুলো বোরিক অ্যাসিড এন্ড বোরাক্স, এই দুটো মনে রাখতেই হবে। বোরিক অ্যাসিড এন্ড বোরাক্স এই দুটো মনে রাখতে হবে, ঠিক আছে। এবারে আর কোথায় পাওয়া যায়? অ্যালুমিনিয়াম ইজ মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট এন্ড থার্ড মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন দ্য আর্থ ক্রাস্ট। তার মানে এই মেটালগুলোর মধ্যে এই অ্যালুমিনিয়ামটা দারুণ পাওয়া যায়, মানে পাওয়া যায়। হ্যাঁ, আর্থ ক্রাস্টে প্রচুর পাওয়া যায়। আর্থ ক্রাস্ট মানে এই মাটির নিচে, মাটির ইয়েতে। তবে অবশ্যই এগুলোকে ফ্রি স্টেটে খুব কম পাওয়া যায়, এরাও কম্পাউন্ড হিসেবে থাকে, কিন্তু আমাদের এগুলো পাওয়া যায়, ঠিক আছে। অর্থাৎ থ্রি স্টেট বলতে কোথা? ফ্রি স্টেট বলতে মুক্ত অবস্থায়, ঠিক আছে। ও আচ্ছা, শুধু অ্যালুমিনিয়াম ফয়েল, যে আমরা অ্যালুমিনিয়াম ফয়েল বলি, এরকম কন্ডিশনে রাস্তাঘাটে পাওয়া যাবে না, ঠিক আছে। এদের কম্পাউন্ড হিসাবে মানে যৌগিক হিসাবে পাওয়া যায়, যৌগ হিসাবে পাওয়া যায়, ঠিক আছে, বোঝা গেছে। অর্থাৎ অ্যালুমিনিয়াম ইজ মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট এন্ড থার্ড মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন দ্য আর্থ ক্রাস্ট। মানে আর্থ ক্রাস্ট মানে হলো আর্থের সারফেসে বা আর্থের বিভিন্ন ধরনের কম্পাউন্ডের মধ্যে অ্যালুমিনিয়ামটা খুব পরিমাণে পাওয়া যায়। এদের মিনারেল কি দেখো, এটাকে বলা হয় অ্যালুমিনিয়াম অক্সাইড, কোরান্ডাম। এই কোরান্ডাম কে আমরা বলি অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনা, ঠিক আছে। এটাকে অ্যালুমিনাও বলা হয়, বইতে লেখা আছে দেখবে। অর্থাৎ কোরান্ডাম, এটাকে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনা বলা হয়, ঠিক আছে। ডায়োস্পোর, দেখো ডায়োস্পোর, এটাকে অ্যালুমিনিয়াম অক্সাইড ডট H2O। হ্যাঁ, এই যে ডট H2O অর্থাৎ একটা ওয়াটার থাকলে এটাকে বলছি ডায়োস্পোর। এই হিসেবে থাকা বক্সাইড হিসেবে থাকা যায়, বক্সাইড হিসেবে বেশি পাওয়া যায় অ্যাকচুয়ালি। হ্যাঁ, বক্সাইড হিসেবে অ্যালুমিনিয়াম বেশি থাকে, অক্সাইড থাকে, পাওয়া যায়, এটা খুব পাওয়া যায়, ঠিক আছে। তারপরে গিবসাইট, ক্রায়োলাইট, ক্রায়োলাইটটা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, ক্রায়োলাইটটা মুখস্থ রাখতে হবে, আর এই বক্সাইটটা মুখস্থ রাখতে হবে, বোঝা গেছে। ক্রায়োলাইট এন্ড এই বক্সাইট, এই দুটো মুখস্থ রাখতে হবে। এবার দেখো গ্যালিয়াম, ইন্ডিয়াম এন্ড থেলিয়াম, এগুলো খুব কম পাওয়া যায় এন্ড এগুলো টক্সিকও বটে, মানে আমাদের ক্ষতি করে, খুব ভালো নয়, ডেঞ্জার, বুঝতে পারলে। অ্যাবান্ডেন্সটা সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যালুমিনিয়াম, তারপরে গ্যালিয়াম, তারপরে বোরন, হ্যাঁ, তারপরে থেলিয়াম। থেলিয়ামটা সবচেয়ে কম পাওয়া যায়, ঠিক আছে। অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি পাওয়া যায়, এন্ড এই কারণেই আমরা অ্যালুমিনিয়ামে দেখো এত ফয়েল, হ্যাঁ, রাস্তাঘাটে এত ফয়েল আমরা তৈরি করি। অ্যালুমিনিয়ামের বক্সাইড থেকে বা ক্রায়োলাইট থেকে অ্যালুমিনিয়ামটাকে এক্সট্রাক্ট করা হয়, হ্যাঁ, মানে তৈরি করা হয়, মানে সেপারেট করে ওকে শুধু অ্যালুমিনিয়ামে নিয়ে আসা হয়, এন্ড সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফয়েল থেকে শুরু করে এই যে এত এয়ারক্রাফটের থেকে শুরু করে বিভিন্ন অ্যালুমিনিয়ামের যে আমরা ডোর, উইন্ডো, হ্যাঁ, এত সব তৈরি করছি, কারণ এটা বেশি বেশি পরিমাণে পাওয়া যায় বলেই সম্ভব। তাও কিন্তু দাম কম নয়, তাই না। কারণ দাম কেন একটু বেশি থাকে, একদম সস্তা নয় কেন, কারণ এইটাকে এক্সট্রাক্ট করতে খরচা হয়ে যায়, মানে ওরকম পিউরিফাই করতে, হ্যাঁ, বক্সাইড হিসেবে থাকে, ওখান থেকে অক্সিজেনটাকে সরিয়ে, হ্যাঁ, তোমার এরকম এক্সট্রাক্ট করতে একে আমাদের
খরচ সাপেক্ষ, ঠিক আছে। the number of water molecules in borax এটা বলতে হবে 10, তাই তো? number of water molecule in borax is 10 ছিল। তারপরে ফর্মুলা অফ কোরান্ডাম ইজ, দেখো এটা ওয়াটার ছিল না, তাই না? ওয়াটার আছে আর কোরান্ডাম ওয়াটার নেই, অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা হলো ফর্মুলা। তারপর ফর্মুলা অফ ক্রায়োলাইট, ঠিক আছে। এইটা ক্রায়োলাইটের ক্ষেত্রে কি হবে, যে আমরা উপরে যে জিনিসটা আছে দেখো বোথ এ এন্ড বি, হ্যাঁ সেম জিনিস দুটো আর কি। ওটা 3 কমন নিয়ে লিখেছে, ঠিক আছে, 3 সামনে কমন নিয়ে লেখা আছে। অর্থাৎ ক্রায়োলাইটটা মনে রাখতে হবে বলেছি, বক্সাইটটা মনে রাখতে হবে, কোরান্ডাম ওটা ঠিক আছে, ওটা সব সময় কিন্তু এক্সাম হলে আমাদের এই ক্রায়োলাইট, হ্যাঁ বক্সাইট এগুলো থাকে। ফিজিক্যাল প্রপার্টিজ অফ গ্রুপ 13 এলিমেন্টস, দেখো অ্যাটমিক মাস তো আস্তে আস্তে ইনক্রিজ করে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থেলিয়াম, অর্থাৎ নিচের দিকে অবশ্যই অ্যাটমিক মাস ইনক্রিজ করবে, তাই না? মলিকুলার ওয়েটটা বেড়ে হবে, অ্যাটমের মাসটা বেশি হবে। মলিকুলার না বলে আমরা অ্যাটম বলবো এখানে, যেহেতু সব এখানে আমাদের গ্রুপ এলিমেন্ট বলছি, ঠিক আছে। এবার দেখো অ্যাটমিক রেডিয়াস, এইটা মনে না রাখলেও হবে, এটা মনে না রাখলেও হবে। অ্যাটমিক রেডিয়াস মানে আস্তে আস্তে দেখো ফার্স্টে গ্যালিয়ামে অনেক, হ্যাঁ যেটুকু ছিল, হ্যাঁ সেখানে একটু কমে গেছে, মানে আগেরটা থেকে অ্যালুমিনিয়ামের থেকে, তারপরে আবার একটু বেড়ে গেছে, হ্যাঁ মানে আসলে অ্যাকচুয়ালি বেড়ে যাওয়া উচিত ছিল, পরপর বেড়ে যাওয়া উচিত ছিল, কিন্তু দেখা যাচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, তারপরে গ্যালিয়ামের হওয়া উচিত ছিল, কিন্তু গ্যালিয়ামে দেখো 143 এর বদলে 135 হয়ে গেছে, ঠিক আছে, একটু কমে গেছে। তো এই ভ্যালুগুলো মনে রাখার কোনো দরকার নেই, ঠিক আছে। কিন্তু এটা শুধু আমরা এই কারণটা মনে রাখবো, the sharp increase of the atomic radius of aluminum is due to the greater screening effect of electronic configuration of planetary shell। এর মানেটা হলো যে এখানে বুঝিয়ে দিচ্ছি, দেখো এই যে এটা হলো আমাদের নিউক্লিয়াস, এটা এটা তাহলে এইখানে ফার্স্টে আমাদের কি আছে, হলো এইটা নিউক্লিয়াস, এইখানে দুটো ইলেকট্রন আছে, তারপরে এখানে 8টা ইলেকট্রন আছে, ঠিক আছে, এখানে 8টা ইলেকট্রন আছে ধরো। এবার এইটাই হলো আমাদের প্লান্টিমেট শেল, হ্যাঁ। এবারে এইটা কি করছে, এটা পুরোটাকে এভাবে ঘিরে ধরেছে, দেখো এইখানকার অ্যাট্রাকশনটা বাইরে যেতে দিচ্ছে না, সেই কারণে এখানে হঠাৎ করে ইনক্রিজ করে গেল, এটা অনেকটা দূরে চলে গেছে। অর্থাৎ এটাই বলা হচ্ছে শার্প ইনক্রিজ অফ অ্যাটমিক রেডিয়াস অ্যালুমিনিয়াম ইজ ডিউ টু গ্রেটার স্ক্রিনিং ইফেক্ট। স্ক্রিনিং মানে এইটা হলো এই অনেকগুলো ইলেকট্রন কি করলো, এই নিউক্লিয়াসটার যে অ্যাট্রাকশনটাকে ঢেকে দিল, মানে চাদরের মতো করে দিল, এটাকে বলা হয় স্ক্রিন, মানে চাদরের মতো এইভাবে ঘিরে ধরেছে। তাহলে এইখান থেকে অ্যাট্রাকশনটা বা আকর্ষণটা বাইরের ইলেকট্রনকে করতে দিচ্ছে না সহজে, ওই জন্য বাইরের ইলেকট্রনটা অনেকটা দূরে দূরে থাকছে, খুব কাছে আসছে না, সেই জন্য সাইজটা বেড়ে গেছে। ওকে, এই হলো ঘটনা। অর্থাৎ হোয়াট ইজ স্ক্রিনিং ইফেক্ট, আমরা অলরেডি বললাম স্ক্রিনিং ইফেক্ট কি। স্ক্রিনিং ইফেক্ট মানে ওই চাদরের মতো ঘিরে ধরাটাকে, অর্থাৎ প্লান্টিমেট শেল, অর্থাৎ একদম ভ্যালেন্স শেলের আগের শেলটাকে বলা হয় প্লান্টিমেট শেল। ওই প্লান্টিমেট শেলের যে ইলেকট্রনগুলো আছে নিউক্লিয়াসকে চাদরের মতো ঘিরে ধরাকে আমরা বলছি স্ক্রিনিং ইফেক্ট। তো এখানে ইংলিশে সেটা বলা হচ্ছে ডিক্রিজ ইন দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন অফ নিউক্লিয়াস ওভার দ্য ভ্যালেন্স শেল electron due to inner core electron shielding is called screening effect, and greater the screening effect easier the removal of the electron। এর মানেটা ওই একই সেম বললাম, যে জিনিসটা কি, যে প্লান্টিমেট শেল অর্থাৎ যেটা একদম বাইরের শেল ছিল, তার আগের শেলটাকে বলা হয় প্লান্টিমেট শেল। সেই শেলটা কি করেছে, তার ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে পুরো চাদরের মতো ঘিরে ধরেছে, তাহলে নিউক্লিয়াস কি করতে পারছে না, বাইরে একদম আউটার মোস্ট শেলে যে ইলেকট্রনটা আছে তাকে আকর্ষণ করতে পারছে না। তাই ওই বাইরের ইলেকট্রনটা কাছাকাছি আসবে না বলে সাইজ ছোট হচ্ছে না, অর্থাৎ সাইজ তখন বড়ই থেকে যাচ্ছে, এই জন্য হঠাৎ করে সাইজটা বেড়ে গেছে।
আয়নিক রেডিয়াস সে একই রকম, যে উপর থেকে নিচের দিকে বাড়তে থাকবে, স্বাভাবিক, কারণ তোমার শেল বেড়ে যাচ্ছে, একটা করে শেল ইনক্রিজ করছে মানে বেড়ে যাচ্ছে, বুঝতে পারলে? প্রথমে একটা শেল ছিল, তারপরে সেকেন্ড শেল এলো, তারপরে থার্ড শেল, এরকম করে একটা করে শেল বা অরবিট, হ্যাঁ, আমরা বলছি সেগুলো বেড়ে যাচ্ছে। হ্যাঁ, 2 ডাইমেনশন হলে বলবো অরবিট, 3 ডাইমেনশন হলে বলবো হ্যালো। তাহলে হোল না হলে কি করবো রে বাবা, তুমি প্রতিদিন তো অন হও, কি কথাবার্তা হচ্ছে না মানে কি? জুম থেকে তো ট্রাই করবে, আমি তো জুমি লিংকটা তো আবার দিলাম আমি, হ্যাঁ, তো তারপরে তো যদি পাসওয়ার্ড চাই পাসওয়ার্ডও দিয়েছি, তাহলে কি চাইছে কি? তাহলে তো কানেকশনের প্রবলেম হচ্ছে, কি করবো বল, এই সময়টা মুশকিল। ঠিক আছে, দেখো কি হয়েছে, অন কি হয়েছে? नासिक चाहिए হ্যাঁ आप तो की चाहिए था ऐसा ये देखिए হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ ঠিক। হুম। দেখো তাহলে কি হলো জিনিসটা, আয়নাইজেশন এনথালপি মানেটা কি? মানে আয়নীয় বিভব, আয়নীয় বিভব দেখো আমরা বলছি আয়নীয় বিভব কমতে থাকে যদি সাইজ, ঠিক আছে, এটা বুঝলে আয়ন? ऐसा কমতে থাকবে, অর্থাৎ हाँ हाँ গ্রুপ, নিচের গ্রুপে যদি অ্যালুমিনিয়াম, বোরন অ্যালুমিনিয়াম থেকে আমরা দেখি, আমরা কি বোরন, তারপরে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, হেলিয়াম, এখান থেকে এদিকে যদি যায় তাহলে আয়নীয় বিভব কমতে থাকবে, কমতে থাকবে, আর সাইজটা অবশ্যই বাড়তে থাকবে, এইদিকে থেকে এখানে সাইজ বাড়তে থাকবে, আর আয়নীয় বিভব কমতে থাকবে, এটা সব সময় সত্যি, সব এটা শুধু এই গ্রুপের ক্ষেত্রে না, সব গ্রুপের ক্ষেত্রে একই নিয়ম। Since the outer electrons become more loosely held down the group, অর্থাৎ নিচের দিকে গেলে আয়নীয় বিভব কমতে থাকবে, অর্থাৎ আয়নাইজেশন এনথালপি কমতে থাকবে, ডিক্রিজ করবে। ওকে, দেখো এই যে এখানে এই যে ইলেকট্রনটাকে ফার্স্টে এই যে ইলেকট্রন আছে একটা, বুঝতে পারলে? এই যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটাকে রিমুভ করার জন্য, অর্থাৎ এখান থেকে বের করে দেওয়ার জন্য যতটা শক্তির প্রয়োজন হয় সেটাকে আয়নীয় বিভব বলে, অর্থাৎ টু রিমুভ one electron from its outermost shell to infinite distance in isolated gaseous system is known as ionization enthalpy, অর্থাৎ এটাকে আমরা কি বলছি, এই বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রনকে সম্পূর্ণভাবে একদম সরিয়ে নেওয়ার জন্য যতটা শক্তির প্রয়োজন হবে সেই শক্তিকে আমরা আয়নীয় বিভব বলবো, তাই না? এটাকে সরিয়ে দিলাম একটা শক্তি ইউজ করে, এই শক্তিটাকে বলছি আয়নীয় বিভব, এই যে এটাকে আয়নাইজেশন এনার্জি বলছি, ঠিক আছে? আয়ন তৈরি হয়ে গেল, এটা বোঝা গেছে? তাহলে লাস্টে একটা ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনটা যদি রিমুভ করে দেই তাহলে সেলটা এক্সিস্ট করছে না, মনোভ্যালেন্ট ক্যাটায়ন তৈরি হলো, ঠিক আছে? আবার যদি আরেকটা দেই তাহলে এরকম দুটো প্লাস হবে, আরেকটা রিমুভ করলে তিনটে প্লাস হবে, বুঝা গেছে? অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তিনটে প্লাস হয়। তাহলে আয়নাইজেশন এনার্জি সবসময় আমাদের দেখবো যে বোরন, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে গ্যালিয়াম, তারপরে ইন্ডিয়াম, তারপরে থেলিয়াম, এভাবে কমতে থাকবে, ঠিক আছে? এন্ড লাস্টে গিয়ে আমরা দেখব শুধু থেলিয়ামের ক্ষেত্রে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অবশ্যই কম, কিন্তু সেকেন্ড এন্ড থার্ড আয়নাইজেশন এনার্জি বেশি, তার কারণটা ওখানে বলবো ইনার্ট পেয়ার ইফেক্ট, আর কিছু না। এগুলো মনে রাখতে হবে না, এই ভ্যালুগুলো মনে রাখার কোনো দরকার নেই, শুধু মনে রাখতে হবে বোরনের আয়নাইজেশন বা আয়নীয় বিভব সবচেয়ে বেশি, সেকেন্ড আয়নাইজেশন এনথালপি, তারপরে হেলিয়ামের, গ্যালিয়ামের, অ্যালুমিনিয়াম, ইন্ডিয়াম। ইলেকট্রোনেগেটিভিটি অবশ্যই ডাউন দা গ্রুপ ডিক্রিজ করতে থাকে, অর্থাৎ বোরনের সবচেয়ে ইলেকট্রোনেগেটিভিটি বেশি,
তারপরে অ্যালুমিনিয়ামে, তারপরে গ্যালিয়াম, তারপরে ইন্ডিয়াম, থেলিয়াম, এরকম। হ্যাঁ, অর্থাৎ এদের ক্ষেত্রে অবশ্যই কমতে থাকছে, কিন্তু দেখো ট্রেন্ডটা হলো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যতটা বেশি কম অন্যদের থেকে ততটা বেশি কম নয়, ঠিক আছে। অর্থাৎ অ্যালুমিনিয়ামের সবচেয়ে কম হচ্ছে, বুঝতে পারছো, সবচেয়ে কম হলো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, এইটা মাথায় রাখতে হবে। তারপর বন্ডিং, সরি এটা মেল্টিং পয়েন্ট বলছি আমরা। বোরন ইজ এক্সট্রিমলি হার্ড অ্যান্ড ব্ল্যাক কালার সলিড। এটা কি বোরন কি ব্ল্যাক কালারের হয়, আমরা দেখলাম ছবিটাও দেখেছি। এবং এটা কি এক্সট্রিমলি হার্ড অ্যান্ড কালার ব্ল্যাক, ঠিক আছে। এক্সট্রিমলি হার্ড হলে তাকে তো মেল্ট করতে বেশি কি লাগবে, হিট লাগবে, তাই মেল্টিং পয়েন্ট বেশি, ঠিক আছে। অর্থাৎ মেল্টিং পয়েন্ট বেশি, যে বেশি হার্ড হবে তার মেল্টিং পয়েন্ট বেশি হবে, স্বাভাবিক, তাই না। অর্থাৎ এমপি মানে বিপি মানে হলো বয়লিং পয়েন্ট, এই দুটোই এমপি মানে কি বলে? হাই। হ্যাঁ, আচ্ছা, অর্ডার অফ মেল্টিং পয়েন্ট অফ গ্রুপ 3 এলিমেন্ট, হ্যাঁ সরি গ্রুপ 3A এলিমেন্ট বা গ্রুপ 13 এলিমেন্টস, এরকম, ঠিক আছে। অর্থাৎ বোরন, তারপরে বোরনের সবচেয়ে বেশি, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে থেলিয়াম, তারপরে ইন্ডিয়াম, তারপরে গ্যালিয়াম, এগুলো ক্যালকুলেট করে বলা গেছে, হ্যাঁ এক্সপেরিমেন্ট করে। ডিউ টু ভেরি স্ট্রং ক্রিস্টালাইন ল্যাটিস বোরন হ্যাজ হাই মেল্টিং পয়েন্ট। অর্থাৎ এই কথাটা মাথায় রাখতে হবে যে বোরনের সবচেয়ে বেশি মেল্টিং পয়েন্ট আছে এবং তোমার বয়লিং পয়েন্টও বেশি। ও যদি যখন মেল্ট করে যাবে তারপর ওকে যদি বয়েল করতে হয় তাতেও সে বয়লিং পয়েন্টটা বেশি হবে, ঠিক আছে। এইরকম গ্রুপ আমরা শুধু এই অর্ডারটা আমরা দেখব, আমাদের এই ভ্যালুগুলো দেখার দরকার নেই, আমাদের এই অর্ডারটা মনে রাখতে হয়। ফিজিক্যাল প্রপার্টিজ, ডেনসিটির ক্ষেত্রে আমরা দেখতে পাবো, দেখো যে হেলিয়ামের ক্ষেত্রে সবচেয়ে হাই, অবশ্যই ও অনেক নিচের দিকে চলে গেছে, অনেক মাস বেশি, ঠিক আছে। মাস পার ভলিউম সেটাই বলা হয় ডেনসিটি। তো মাস অর্থাৎ ভর ডিভাইডেড বাই আয়তন, তাকে বলা হয় ঘনত্ব বা ডেনসিটি। অর্থাৎ হেলিয়ামের ক্ষেত্রে এই ঘনত্ব সবচেয়ে বেশি। তারপরে দেখো ইন্ডিয়ামের, তারপরে গ্যালিয়ামের, তারপরে অ্যালুমিনিয়াম, তারপর বোরন। বোরনের ডেনসিটি সবচেয়ে কম। ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার আর মেটালিক নেচার, এটা কিরকম, মেটালিক নেচারটা কিরকম দেখো, যে মেটাল, আমরা অ্যালুমিনিয়ামকে তো মেটাল বলবোই অবশ্যই, হ্যাঁ। তাহলে মেটালের এই অ্যালুমিনিয়ামের মেটালিক ক্যারেক্টার গ্যালিয়াম এবং বোরনের থেকে বেশি। আবার তারপরে গ্যালিয়ামেরটা ইন্ডিয়ামের থেকে বেশি আর থেলিয়ামের থেকে বেশি। শুধু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো এই সবার থেকে বেশি, মানে বোরনের থেকেও বেশি, আবার অন্য মেটালগুলোর থেকেও বেশি, মানে গ্যালিয়াম, ইন্ডিয়াম, থেলিয়াম এই গ্রুপের মধ্যে। অর্থাৎ আমরা বলতে পারি অ্যালুমিনিয়াম, তারপর বোরন, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থেলিয়াম। আগে হওয়া উচিত ছিল বোরন, কিন্তু সেটা হয়নি, পাল্টে গেছে। হুইচ গ্রুপ 3 এলিমেন্টস হ্যাজ লোয়েস্ট মেল্টিং পয়েন্ট, এটা আমরা বলতেই পারি, তাই না। তারপর the order of electropositive character of group 3 element, হ্যাঁ এটা কি হবে, এটা অর্ডার অফ ইলেকট্রোপজিটিভ মানে হলো কে তাড়াতাড়ি পজিটিভ তৈরি হতে পারে, ঠিক আছে। এটা আমরা বলতে পারি যে বোরন, তারপরে দেখো অ্যালুমিনিয়ামটা সবচেয়ে বেশি, কেন অ্যালুমিনিয়াম, ওই যে বললাম মেটালিক ক্যারেক্টার সবচেয়ে বেশি মানে ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার বেশি। মেটাল মানে ও ধাতব ধর্ম অ্যালুমিনিয়ামের সবচেয়ে বেশি অন্যদের থেকে, ওই জন্য ওর পজিটিভিটিও বেশি। Which group 3 elements is used pyrometric liquid, in pyrometric liquid দেখো গ্যালিয়াম পাইরোমেট্রিক, হ্যাঁ তরল হিসেবে কাকে ব্যবহার করা হয়, গ্যালিয়ামকে। তারপর দেখো কেমিক্যাল প্রপার্টিজ, এগুলো রিঅ্যাকশন গুলো মনে রাখতে হবে। আমরা জানি যে এর
ভ্যালেন্সি, সবার ভ্যালেন্সি এখানে 3, শুধু থেলিয়ামের ভ্যালেন্সিটা 1 এটা হয়, বাকিদের ক্ষেত্রে 3 হতেই পারে, কোনো প্রবলেম নেই। এন্ড কেন হয় থেলিয়ামের ক্ষেত্রে শুধু 1 হয় কেন? এটার একটা ওয়ার্ড আছে, সেটার নাম হলো ইনার্ট পেয়ার ইফেক্ট। কি নাম এটা? ইনার্ট পেয়ার ইফেক্ট। বুঝতে পারলে? অর্থাৎ ইনার্ট মানে হলো বিক্রিয়া করবে না, রিঅ্যাকশন করবে না। তার একটা ইফেক্ট আছে, কিরকম? মানে 6s2 যে ইলেকট্রনটা দেখেছিলাম আমরা, 6s2 যে ইলেকট্রনটা দেখেছি, সেই ইলেকট্রনটা আমরা দেখব যে ওটা ইনার্ট ইলেকট্রন, মানে সহজে রিঅ্যাক্ট করে না। ঠিক আছে? ওই জন্য আমরা বলছি দ্য নন পার্টিসিপেশন অফ এ s ইলেকট্রন পেয়ার ইন বন্ডিং অর রিলাক্ট্যান্স অফ ইলেকট্রনস পেয়ার ইন বন্ডিং ইজ কল্ড ইনার্ট পেয়ার ইফেক্ট। এটার বাংলা মিনিং হলো এরকম যে s অরবিটালে দুটো ইলেকট্রন বিক্রিয়া করতে চায় না বা ওরা রিলাক্ট্যান্ট থাকছে, বিক্রিয়া করবে না, এই s ইলেকট্রনকেই আমরা কি বলি? ইনার্ট পেয়ার বলি। এবং তারা যেহেতু বিক্রিয়া করছে না, তাই এই ইফেক্টটাকে আমরা বলছি ইনার্ট পেয়ার ইফেক্ট। ওকে, সেই জন্য থেলিয়াম +1 অক্সিডেশন স্টেট বা তার জারণ সংখ্যা জাস্ট 1 দেখাবে। কে? থেলিয়াম। বইতে লেখা আছে, দেখবে ইনার্ট পেয়ার ইফেক্টের জন্য থেলিয়াম +1 জারণ সংখ্যা দেখায়। এর কারণ কি? অর্থাৎ হেলিয়ামের ক্ষেত্রে আমরা দেখব আউটার মোস্ট শেলের যে ইলেকট্রনিক কনফিগারেশন আছে সেটা হলো 6s2 6p1। 6s2টা 6s2 তে যে ইলেকট্রন দুটো আছে সেটা ইনার্ট থাকবে, তারা বিক্রিয়া করবে না। সেই কারণে শুধু p1 থেকে 6p1 যে ইলেকট্রনটা আছে ওই একমাত্র বিক্রিয়া করবে। তাই থেলিয়ামের জারণ সংখ্যা 1 হয়, 3 হয় না। বাকিদের ক্ষেত্রে 3 হয়, কারণ সেখানে 6s2 ইলেকট্রন থাকে না। বাকিদের ক্ষেত্রে শুধু থেলিয়ামের ক্ষেত্রে 6s2 ইলেকট্রন থাকে, এটা মাথায় রাখতে হবে। কমন অক্সিডেশন স্টেট অফ গ্রুপ 13 এলিমেন্ট ইজ +3। এটা আমরা অলরেডি বললাম। ডিউ টু স্মল সাইজ অফ বোরন, সাম অফ ইটস ফার্স্ট 3 আয়নাইজেশন এনথালপিজ ইজ ভেরি হাই। অর্থাৎ বোরনের ক্ষেত্রে আয়নাইজেশন পোটেনশিয়াল বা আয়নিক বিভব খুব বেশি হয়, 1-2 করে। থেলিয়ামের ক্ষেত্রে অবশ্যই একটু কম হয়, হ্যাঁ। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কম হয়, অসুবিধা নেই। কিন্তু বোরনের ক্ষেত্রে যদি ফার্স্ট ইলেকট্রনটা বের করার পরে আরো ইলেকট্রন বের করতে চাই, তাহলে খুব হাই শক্তি দিতে হবে, অর্থাৎ অনেক বেশি শক্তি দিতে হবে। অর্থাৎ বোরন এক্সিবিট -3 অক্সিডেশন স্টেট উইথ হাইলি ইলেকট্রোপজিটিভ এলিমেন্টস। এরকম কম্পাউন্ড তৈরি করে, অর্থাৎ মাইনাসও হতে পারে। along with দেখো +3 other elements gallium, indium and thallium shows plus oxidation state। অর্থাৎ সবাই জারণ সংখ্যা 1 দেখাতে পারে, আবার 3ও দেখাতে পারে। শুধু থেলিয়ামের ক্ষেত্রে আমরা দেখব যে এক শুধু +1 হবে। এই যে স্টেবিলিটি অফ +1 ইনক্রিজ ফ্রম গ্যালিয়াম টু থেলিয়াম ডিউ টু দ্য ইনার্ট পেয়ার ইফেক্ট। অর্থাৎ ইনার্ট পেয়ার ইফেক্টের জন্য আমরা কি দেখব? থেলিয়ামের ক্ষেত্রে অক্সিডেশন স্টেট অনলি +1 বা জারণ সংখ্যা +1 দেখতে পাবো। অর্থাৎ গ্যালিয়াম থেকে থেলিয়ামের আমরা অক্সিডেশন স্টেট 1 দেখতে পাবো। এই কারণে TlCl এই কম্পাউন্ডটা দেখতে পাবো, কিন্তু TlCl3 এটা হয় না। হ্যাঁ, AlCl3 হয়, কিন্তু TlCl3 হয় না। মাথায় রাখতে হবে, কথাটা শুনেছো তো? আচ্ছা, Cl হয় কিন্তু TlCl3 হয় না, কিন্তু AlCl3 হয়, AlCl হয় না। আবার ভ্যালেন্সি সবারই 3, শুধু আমাদের থেলিয়ামের ক্ষেত্রে Tl যেটা থেলিয়ামের ক্ষেত্রে 1 হয়, আর কিছু না। দেখো এগুলো ইলেকট্রন স্ট্রাকচার। বোরনে এখানে অনেকগুলো ইলেকট্রন দিয়ে দিয়েছি, অবশ্য এটা ঠিক না।
বোরনের 5টা ইলেকট্রন হবে। হ্যাঁ, এখানে 6টা কেন দিয়েছি? এই 6টা দিয়েছি মানে এই 3 দুগুণে 6টা মানে 3টে বন্ড করেছে বলে এই জন্য দিয়েছি। ওকে, ফ্লোরিনের সঙ্গে বন্ড করেছে। বোরনের আউটারমোস্ট শেলে 3 ইলেকট্রন ছিল, ফ্লোরিন থেকে 3টে এসছে, আর ফ্লোরিনের 7টা ছিল, এখানে একটা দিয়েছে। এই ফ্লোরিন এখানে 7টা ছিল, একটা দিয়েছে, এই ফ্লোরিন 7টা ছিল, একটা দিয়েছে। ঠিক আছে, লুইস ডট স্ট্রাকচার এগুলো আমরা বললাম। এই ডট দিয়ে যে স্ট্রাকচার বলি সেটাকে আমরা লুইস ডট স্ট্রাকচার বলি। BCl3 easily accept a lone pair of electron from ammonia। অ্যামোনিয়া থেকে এখানে অ্যামোনিয়া নাইট্রোজেনের 2টো ইলেকট্রন ছিল, সেটা BCl3 কে ডোনেট করতে পারে, অর্থাৎ কোঅর্ডিনেট বন্ড করতে পারে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড সেও কি করতে পারে, এরকম ভাবে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে দুটো, অর্থাৎ এই কারণে তারা একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড আরেকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে তারা ডাইমরও তৈরি করে। এই যে এই লোন পেয়ারটা আছে, এই লোন পেয়ারটা কাউকে দিতে পারে। কাকে দেবে এবারে? ধরো BCl3, এই যে BCl3 কে দিতে পারে। কেন? BCl3 কয়টা ইলেকট্রন হয়েছে দেখো, বন্ডের ইলেকট্রন হয়েছে কয়টা? 1 2 3 4 5 6, তাহলে 6টা তো অক্টেট ফিল আপ হয়নি, সে কারণে এই দুটো ইলেকট্রন এখানে আসবে, তাহলে এর অক্টেট ফিল আপ হয়ে যাবে, 8টা হয়ে যাবে। হ্যাঁ, সেই কারণে এখান থেকে কোঅর্ডিনেট বন্ড করতে পারে। এই যে, ঠিক আছে, অর্থাৎ NH4 প্লাস BCl3 মাইনাস এরকম হতে পারে। হ্যাঁ, মানে পুরোপুরি মাইনাস হবে না, কিন্তু এটা ডোনেট করে এখানে কোঅর্ডিনেট বন্ড মানে হলে এও শেয়ার করবে, এও শেয়ার করবে, পুরোপুরি আয়নিক হবে না এটা। কিন্তু এভাবে অ্যাকসেপ্ট করে এরা প্লাস মাইনাস আকারে, পুরোপুরি প্লাস মাইনাস নয়, তারা কোঅর্ডিনেট বন্ড করলো এটা। ঠিক আছে, অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3 GaCl3, হ্যাঁ, এরা সব কোভ্যালেন্ট কম্পাউন্ড হতে পারে, কোনো প্রবলেম নেই, কারণ এরা মানে কোভ্যালেন্ট বন্ড মানে সমযোজী যৌগ গঠন করতে পারে। We can't boron form +3, এই কারণটা হলো আয়নাইজেশন এনার্জি খুব বেশি, কারণ সাইজ ছোট এবং খুব বেশি পরিমাণে শক্তি দিতেই হবে, না হলে B+3 করা যায় না। সেই কারণে এখানে আমরা সহজে তৈরি করতে পারি না, কারণ ফার্স্টে একটা আয়নাইজেশন এনার্জি দেবো, তারপরে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি দেবো, তারপরে থার্ড আয়নাইজেশন এনার্জি দেবো, তবেই তো B+3 হবে। তাহলে আমরা সেটা তৈরি করতে পারি না, কারণ আয়নীয় শক্তি অনেক বেশি দিতে হবে, তাহলে সেই শক্তি সহজে দেওয়া যায় না, কারণ সাইজটা ছোট বলে বোরনের। দেখো, বোরনের কোভ্যালেন্সি অফ বোরন 4 হোয়াট দ্যাট অ্যালুমিনিয়াম ইজ 6, এই কারণ আছে আবার। বোরন ম্যাক্সিমাম 4টে বন্ড করতে পারবে, 3টে কোভ্যালেন্ট বন্ড, একটা কোঅর্ডিনেট বন্ড আমরা বললাম, কিন্তু অ্যালুমিনিয়াম ম্যাক্সিমাম 6টা বন্ড করতে পারে। এর কারণ আছে অবশ্য, অ্যালুমিনিয়ামের ডি অরবিটালটা ফাঁকা আছে, বোরনের ক্ষেত্রে ডি অরবিটাল নেই, বোরনের ক্ষেত্রে শুধু পি এন্ড এস অরবিটাল আছে, কিন্তু আমাদের কি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3s2 3p1 আর 3dটা পুরোটাই ফাঁকা। সেই কারণে এর যেহেতু ফাঁকা অরবিটাল আছে বোরনে, তাই এর যোজ্যতা বেশি করতে পারে। হ্যাঁ, নরমালি যতগুলো ইলেকট্রন থাকবে ততগুলোই করবে, কিন্তু যদি কোঅর্ডিনেট বন্ড হয়, অন্য জায়গা থেকে দুটো করে ইলেকট্রন ডোনেট করে ফাঁকা অরবিটালে ডোনেট করতে পারে। সেই কারণে অ্যালুমিনিয়ামের যোজ্যতা 6 পর্যন্ত হতে পারে। ঠিক আছে, মানে কোভ্যালেন্সি হতে পারে, বন্ড করতে পারে। অর্থাৎ সেই কারণে আমরা বললাম অ্যালুমিনিয়াম হ্যাজ ভ্যাকান্ট ডি অরবিটাল, মানে ভ্যাকান্ট মানে হলো ফাঁকা ডি অরবিটাল আছে, সেই জন্য অক্টেটের থেকেও বেশি ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, মানে গ্রহণ করতে পারে। দেখো, the correct order of reducing nature of group 13 elements, হ্যাঁ, এটা মানে হলো এইটা, রিডিউসিং মানে কে কাকে রিডিউস করতে পারবে, অ্যালুমিনিয়াম অন্যকে তাড়াতাড়ি রিডিউস করতে পারবে বোরনের থেকে, তারপরে গ্যালিয়াম, তারপর ইন্ডিয়াম, তারপর থিলিয়াম। আমরা বলেছি যে অ্যালুমিনিয়াম সবচেয়ে মেটালিক, হ্যাঁ, ও ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট,
ও সহজে ইলেকট্রন ডোনেট করতে পারবে সবার আগে। মোর স্টেবল এন্ড কমন অক্সিডেশন স্টেট অফ থেলিয়াম ইজ +1, ঠিক আছে এটা। তারপর অ্যালুমিনিয়াম ক্লোরাইড LCl3 এক্সিস্ট অ্যাজ ডাইমার, ডাইমার মনে রাখতে হবে। LCl3 এক্সিস্ট মানে এটা কিভাবে থাকতে পারে, ডাইমার হিসেবে থাকতে পারে। এবার আমরা দেখব যে রিঅ্যাক্টিভিটি B2O3 Al2O3 এরকম সব আছে, এরা সব অক্সাইড ফর্ম করে। হ্যাঁ দেখো এখানে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে হাই হিট দিলে আমরা B2O3 এভাবে সলিড তৈরি হতে পারে। অ্যালুমিনিয়াম নাইট্রোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে অ্যালুমিনিয়াম নাইট্রাইড তৈরি করতে পারে। আবার অ্যালুমিনিয়াম নাইট্রাইড জলের সঙ্গে বিক্রিয়া করলে অ্যামোনিয়া তৈরি হতে পারে। আমরা বলেছিলাম ফ্লোরোস্পার এন্ড ক্রায়োলাইট, হ্যাঁ এই দুটো জিনিস মনে রাখতে হবে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। এন্ড দেখো বোরন এক্সিস্ট ইন টু ফর্মস, দে আর ক্রিস্টালাইন আর একটা অ্যামরফাস, এই দুটো হিসেবে থাকে বোরন। এটা সহজে রিঅ্যাক্ট করে না, সহজে বিক্রিয়া করবে না, ঠিক আছে এটা একটা আছে ব্যাপার। এন্ড ট্রাইঅক্সাইড তৈরি করে এটা, বুঝা গেছে। এরকম সব বিক্রিয়াগুলো দেখবে বইতে, এই বিক্রিয়াগুলো রয়েছে, এই বিক্রিয়াগুলো মনে রাখতে হবে। হ্যাঁ অ্যালুমিনিয়ামের সঙ্গে কিভাবে নাইট্রোজেন কোন টেম্পারেচারে বিক্রিয়া করছে, কি তৈরি হচ্ছে, অক্সাইড কিভাবে তৈরি করছে, এইগুলো। এবং এই অক্সাইডগুলোর অ্যাসিডিক নেচার, এই অর্ডারটা মনে রাখতে হবে। অ্যাসিডিক নেচার, বেসিক নেচার মনে রাখতে হবে, ঠিক আছে। বোরন অক্সাইড এটা বোরিক অ্যাসিড তৈরি করে, তাই এটা অ্যাসিডিক, এইগুলো অ্যাম্ফোটারিক, আর এই যে এইগুলো হলো আমাদের বেসিক হয়ে গেল অক্সাইডগুলো, ঠিক আছে। তাহলে কোনটা সবচেয়ে বেশি অ্যাসিডিক? B2O3. which of the following is an amphoteric oxide? Aluminum oxide, which is more basic oxide, লাস্টের দিকে গুলো অর্থাৎ থেলিয়াম বেলিয়াম, তাই তো থেলিয়াম অক্সাইড ইট ইজ বেসিক অক্সাইড, ঠিক আছে। আয়ন তোমরা শোনো, এর পরের দিন আমি আজকে এই পর্যন্ত ছাড়ছি, ঠিক আছে। এর পরের দিন তোমরা দেখো কবে আসতে পারো, মানডে আসতে পারো, সন্ধ্যাবেলা যদি চাও আসতে পারো, ঠিক আছে। মানডে পারবে? সোমবার দিন কালকে কাল তো পড়া আছে, দেখো ওই দিন আসতে পারো, অথবা বৃহস্পতিবার আসতে পারো, ঠিক আছে। আচ্ছা বৃহস্পতিবার দিন স্যার 5টার দিকে হবে? হ্যাঁ হ্যাঁ আসতে পারো, ঠিক আছে। ঠিক আছে চলো টাটা।